ইন্ট্রোডিউস টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাইম। আমাদের আজকের লেসন হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যাপারটা কি? আমরা এর আগে যখন সি এর কোড লিখেছি তখন আমরা কতগুলো লাইন কোড লিখেছি। এই প্রত্যেকটা লাইনকে বলা হয় একটা স্টেটমেন্ট। তো এই প্রত্যেকটা লাইন কিন্তু আমার অলওয়েজ রান করে। কিন্তু আমি যদি চাই কোনো একটা লাইন কোনো একটা শর্তের ভিত্তিতে রান করবে, অর্থাৎ কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে রান করবে, তখন কিন্তু আমি ওই সেন্টেন্সটাকে বলবো কন্ডিশনাল স্টেটমেন্ট। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো সিতেও কন্ডিশনাল স্টেটমেন্টের ফিচার আছে। আমরা কোনো একটা স্টেটমেন্ট বা কতগুলো স্টেটমেন্টকে চাইলেই কন্ডিশন লাগিয়ে দিতে পারি যে এই কন্ডিশনের ভিত্তিতে এগুলো রান করবে। তো কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে কাজ করে তা ভালোভাবে বোঝার জন্য আমরা একটা ফ্লো চার্ট দেখব। তো প্রথমে বলে নিচ্ছি ফ্লো চার্ট কি। ফ্লো চার্ট হচ্ছে যেখানে প্রোগ্রামের কিভাবে রান করে সেটা দেখানো হয়, অর্থাৎ কোন কাজটার পরে কোন কাজ, কোনো শর্ত বা কোনো লুপ আছে কিনা ফ্লো চার্টের মধ্যে দেখানো হয়। তো ফ্লো চার্ট হচ্ছে প্রোগ্রামের ফ্লো দেখানোর একটা উপায়, এবং এটা চিত্রের মতো যাতে করে দেখে বোঝা যায়। তো এখন স্ক্রিনে যে ফ্লো চার্টটা আসছে সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের ফ্লো চার্ট। তো এখানে দেখা যাচ্ছে যে আমার একটা কন্ডিশন আছে, যে একটা এই যে ডায়মন্ড শেপ যে বক্সটা আছে এটার মধ্যে একটা কন্ডিশন আছে। তো এইটা যখন প্রথমে চেক করবে প্রোগ্রাম, যখন এটা শর্তটা ট্রু হবে তখন নিচে যে কোডগুলো আছে এগুলো রান হবে। আর যদি শর্তটা ফলস হয়ে যায়, অর্থাৎ এই কন্ডিশনটা ফলস হয়, তাহলে কিন্তু এই নিচের কোডটুকু রান করবে না, সে এরপর থেকে কোডটা এক্সিকিউট হবে। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে কাজ করে। তো আমরা টাস্কের মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবো যে কিভাবে সিতে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করা যায়। তো শুরু করা যাক। তো আমাদের প্রথম টাস্ক হচ্ছে আমাদের একটা সংখ্যার প্যারিটি নির্ণয় করতে হবে, অর্থাৎ সংখ্যাটি কি জোড় না বিজোড়, অর্থাৎ ইভেন না অড, সেটা হচ্ছে নির্ণয় করতে হবে। তো ফর্মালি বলতে গেলে আমাদের একটা সংখ্যা 2 দ্বারা ডিভিজিবল কিনা সেটা চেক করতে হবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি 2 দ্বারা ডিভিজিবল হয় তাকে আমরা বলবো ইভেন, আর কোনো একটা সংখ্যা যদি 2 দ্বারা ডিভিজিবল না হয় তাহলে আমরা তাকে বলবো অড। তো আমরা কোডটা করে ফেলি। তো এই হচ্ছে আমাদের কোড। তো আমরা এটাকে রান করব, তারপর একটু এক্সপ্লেন করব যে এটা কিভাবে কাজ করে। তো শুরুতে কোডটা রান করি। তো এখানে আমি 5 দিলাম, আসলে অড মানে বিজোড়, আর আমরা 10 দিলাম ইভেন বা জোড়। তো এইটা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আমরা আসলে এই যে পার্সেন্ট সাইন, এটাকে সি তেই পার্সেন্ট ইউজ করা হয় মড হিসেবে। এই মডটা একটু বুঝে নিব। তো শুরুতে আমরা এই সবগুলো লেখাকে কমেন্ট করে ফেলি। তো সিতে এরকম ডাবল স্ল্যাশ থাকলে কোনো লাইনের শুরুতে সেটা কমেন্ট হিসেবে গণ্য হবে, তা হচ্ছে মূল কোডে রান করবে না। তো এখন একটা ভেরিয়েবল আমি নেই সি। তো আমরা কি করলাম, যে সংখ্যাটা ইনপুট নিলাম এ, তাকে হচ্ছে এ পার্সেন্ট 5, বা আমি যেমনটি বলেছি এ মড 5, এটা হচ্ছে সিতে রাখছি আর সি কে প্রিন্ট করছি। এখন আমরা দেখবো এটা কি প্রিন্ট করে। তখন আমি 10-এর জন্য প্রিন্ট করি, 10 ইনপুট দিলাম, এটা হচ্ছে 0 প্রিন্ট করতেছে। তার মানে আমার এর ভ্যালু যখন 10, তখন 10 মড 5 এটা 0 দেখাচ্ছে। আর আমি যদি এটা 13 এর জন্য দিই তাহলে 3 আসতেছে। তো এটা মূলত এই সাইনটা হচ্ছে মড সাইন, যার কাজ হচ্ছে এটা হচ্ছে মড অপারেটর। তো আমি যেমন এ বাই যদি 5 দিতাম, অর্থাৎ আমি যদি 13/5 দিতাম তাহলে হতো 2, কারণ 13কে 5 দ্বারা ভাগ করলে 2 হয়। অর্থাৎ আমি যদি পয়েন্টের পরে না নেই তাহলে 2 হবে, এবং এটা রিমাইন্ডার থাকবে হচ্ছে 3, অর্থাৎ 2 ইন্টু 5 10 হবে, আর রিমাইন্ডার থাকবে 3। তো এই রিমাইন্ডার চেক করার ওয়ে হচ্ছে এই মড সাইন। তো মড এই অপারেটরটার মাধ্যমে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে মড করতে পারবো, অর্থাৎ এটা রিমাইন্ডার কথা তা নির্ণয় করতে পারবো। তো আমরা আমাদের পুরাতন কোডে ফেরত যাই। এবার আসি আমাদের মূল কোডে যে আমি কিভাবে করছি।
তো আমরা এখন যার সাথে পরিচয় হব তা হচ্ছে সিতে এটাকে ইফ দ্বারা লেখা হয়, শুধু সি না, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে ইফ দ্বারা প্রকাশ করা হয়। তো ইফ যেমনটি আমরা বুঝি যে কন্ডিশন চেক করা, যে ইফ সামথিং, তার মানে হচ্ছে আমার যদি এই শর্তটা হয়, ইফের পরে যে ব্র্যাকেটের মধ্যে আমি যা দেব তা যদি ট্রু হয়, তাহলে এর ভিতরের এই কোডটুকু এক্সিকিউট হবে। অর্থাৎ এই যে আমি যে সেকেন্ড ব্র্যাকেট দিছি, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেই যা কোড থাকবে আমার এখানে 1 লাইন 2 লাইন 100 লাইন যা থাকে তা হচ্ছে রান হবে। কখন রান হবে? যখন ইফের ভিতরে এই শর্তটা ফিল আপ হবে। আর যদি ইফের পরে যে শর্তটা যদি ফিল আপ না হয়, তখন হচ্ছে এলস এর মধ্যে যা আছে তা এক্সিকিউট হবে। এলস কোনো শর্ত না, এলস মানে হচ্ছে উপরে শর্ত ফিল আপ হয় নাই, ইফের মধ্যে যে শর্তটা ছিল। তো ইফের মধ্যে শর্তটা কি দিছি? এ মড 2। এখন এ কে যখন 2 দ্বারা আমি মড করি, তো তখন কি হয়? এ কে 2 দ্বারা ভাগ করে যেই রিমাইন্ডার থাকে, রিমাইন্ডারটা আমরা পাই। ওই রিমাইন্ডারটা যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 না হয়, 0 থেকে বড় হয়, তাহলে কিন্তু সেটি 2 দ্বারা ডিভিজিবল না। তখন সেটাকে আমরা বলতে পারি সেটা একটা অড সংখ্যা। 3 দ্বারা আমি 2 কে ভাগ করব, 1 পাবো। 5 দ্বারা 2 কে ভাগ করব, 1 পাবো। বাট 4 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার 0 পাবো। তার মানে যখন 0 থেকে বড় হবে না, অর্থাৎ 0 হবে এলস কেসে, তখন হচ্ছে আমি এটাকে প্রিন্ট করতেছি ইভেন বা জোড়। তো আমরা দেখলাম যে কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে কাজ করে। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সমস্ত স্টেটমেন্ট তখনই রান করবে যখন আমি ইফের ভিতরে কন্ডিশনটা ট্রু হবে। এখন এই কন্ডিশনটা যে কোনো ভাবেই আমি লিখতে পারি আমার ইচ্ছা মতো। যেমন আমি দিতে পারতাম এভাবে, যে যখন 0 হবে তখন কি হবে? যখন আমি কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার যখন 0 হবে, ওইখানে একটু বলে নিচ্ছি, এখানে একটা ইকুয়াল সাইন দিলে হবে না, কারণ ইকুয়াল দিয়ে হচ্ছে সি তে অ্যাসাইন করা বোঝায়। এটা কি ইকুয়াল কি না এটা কম্পেয়ার করতে এখানে দুইটা ইকুয়াল সাইন দিতে হয়। তো এটা যদি এ মড 2 যদি 0 হয়, অর্থাৎ এ কে 2 দ্বারা ডিভাইড করে রিমাইন্ডার যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটা ইভেন। অর্থাৎ আমরা যেটাকে বলি মিলে যায়, ভাগটা মিলে গেছে, ভাগ যাওয়া, তো ভাগ যায়, তাহলে হচ্ছে সেটা ইভেন। আর না হলে অড, আমরা এইভাবে দিতে পারতাম। অর্থাৎ কন্ডিশনটা আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। মূল কথা হচ্ছে ইভের মধ্যে যে কন্ডিশনটা দিব, এটি যখন ট্রু হবে তখন এই কোডটা রান করবে। আর তা যদি ফলস হয়, অর্থাৎ ইফের স্টেটমেন্টটা যদি রান না করে এলস কেসটা রান হবে। তো এই ছিল আমাদের এই টাস্কের সলিউশন। তো এখন আমরা সেকেন্ড টাস্কে যাব। সেকেন্ড টাস্কের মাধ্যমে আমরা দেখব যে শর্ত যদি অনেকগুলো থাকে তখন আমরা এটাকে কিভাবে এগুলোকে লিখবো। অনেক একটা সমস্যার ক্ষেত্রে যদি অনেকগুলো শর্ত থাকে, একটা ইভেন্টে যদি অনেকগুলো শর্ত থাকে, আমরা কি করবো সেটা আমরা টাস্ক 4 করে জানবো। তো আমরা টাস্ক 4টি দেখে নিই। তো আমাদের একটা লেটারকে চেক করতে হবে, যা হয়তোবা ভাওয়েল হতে পারে বা কনসোনেন্ট হতে পারে। তো আমরা প্রথমে একটা লেটার ইনপুট নিব। তো একটা লেটার তো হচ্ছে একটা ক্যারেক্টার, আমি এর আগে আলোচনা করছিলাম, যেটাকে আমরা তার দ্বারা প্রকাশ করি। আমি সি নিলাম, সি একটা ক্যারেক্টার। তো আমি কোডটি লিখে ফেলতেছি, তারপর এক্সপ্লেন করব। তো আমাদের কোডটি হয়ে গেছে। তো এখন আমি একটু এক্সপ্লেন করবো যে এটা কিভাবে কাজ করে। তো আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে সি যদি এ হয়, সি এ হলে ভাওয়েল। এলস ইফ দিয়ে বোঝায় উপরে কন্ডিশন না হয়ে যদি এই কন্ডিশনটুকু হয়। এখানে সি যদি ই হয় তাহলেও ভাওয়েল, উপরে কন্ডিশন হলো না, সি আই তাহলেও ভাওয়েল। সি ও, এ ই আই ও ইউ, এই তিনটার ক্ষেত্রে এলস ইফ ভাওয়েল, এবং এগুলো কোনোটা যদি না হয় এলস কনসোনেন্ট। তাহলে আমি অনেকগুলো শর্ত চেক করলাম, সবগুলো হচ্ছে এলস ইফ দিয়ে, এবং যখন এগুলো কোনোটাই হবে না তখন এলস হচ্ছে কনসোনেন্ট হবে, অর্থাৎ কনসোনেন্ট হবে। তো এখান থেকে আশা করি একটা আইডিয়া পাওয়া গেছে যে কিভাবে এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো রান করে। যে প্রথমটা ইফ হবে, শেষেরটা এলস হবে, মাঝখানে যদি কোনো শর্ত থাকে তাহলে সেগুলোকে এলস ইফ দিয়ে আমরা লিখতে পারি। তো এটাকে চাইলে আমরা আসলে, যেহেতু সবগুলোর ক্ষেত্রেই ভিতরের কোড সেম, অর্থাৎ এই সবগুলো শর্তের ক্ষেত্রেই যেহেতু এখানে সেম রেজাল্ট, সেহেতু আমরা এটাকে এইভাবে করতে পারি।
তো আমরা এইভাবে কোডকে শর্ট করে ফেলতে পারি, যেহেতু যতগুলো আমি কন্ডিশন চেক করেছি সবগুলোর জন্য আমার রেজাল্ট কিন্তু ভাওয়েল ছিল, আর ওই কন্ডিশনগুলো ফিল আপ না হলে এলস কনসোনেন্ট ছিল। তো আমি এই সবগুলো কন্ডিশনকে এইভাবে পাশাপাশি লিখতে পারি যে সি যদি এ হয়, এটা হচ্ছে অর সাইন, অর্থাৎ সি যদি এ হয় তাহলে হবে অথবা অর সি যদি আই হয় অথবা সি যদি ও হয়, এভাবে চেক করবে। আর যদি আমার সবগুলো শর্ত ফিল আপ হওয়ার প্রয়োজন হতো সেক্ষেত্রে আমি এইরকম এক এন্ড সাইন ইউজ করতাম সবগুলোর মাঝে। তো এখানে যেহেতু আমার যে কোনো একটা ফিল আপ হলেই হবে, তো আমি এটাকে অর সাইন ইউজ করব। তো আমাদের অর দিয়ে অনেকগুলো কন্ডিশন আমরা এইভাবে লিখতে পারি, এটাও এখান থেকে বোঝা যায়। তো এইভাবে আমরা চেক করতে পারি অনেকগুলো স্টেটমেন্ট একটা ইফের মধ্যে যদি সেগুলোর রেজাল্ট সেম হয়। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কোড ছিল। তো আমরা একটু রান করে দেখি এটাকে। তো এখন আমরা আরেকটা ওয়ে দেখব কন্ডিশন চেক করা, তাকে বলা হয় সুইচ। যদিও ইফ এলসটাই অধিক ব্যবহৃত এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তবুও সুইচ স্টেটমেন্ট অনেক জায়গায় কার্যকরী। আমার যেখানে এই ধরনের ইকুয়ালস টু অর্থাৎ ইকুয়াল কি না এটা যেখানে চেক করা হয় সেখানে আমরা সুইচ ইউজ করতে পারি। অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, সেটা ডিপেন্ড করে। তো আমি দেখাবো যে সুইচ কিভাবে ইউজ করা যায়। তো সুইচ দ্বারাও আমরা কোনো কন্ডিশন চেক করে কোনো স্টেটমেন্ট রান করতে পারি। তো সুইচ আমরা দেখি কিভাবে ইউজ করা যায়। তো আমাদের কোডটা লেখা শেষ। তো আমরা এখন দেখবো যে এটা কিভাবে কাজ করে। আমি এটাকে প্রথমে রান করে দেখাচ্ছি। ই ভাওয়েল কে কনসোনেন্ট। আচ্ছা, তো এখানে আমি সুইচ দিয়ে ভিতরে যে এক্সপ্রেশন দিব, এই এক্সপ্রেশনটার একটা ভ্যালু হতে পারে। যেমন এখানে সি, আমি সুইচ দিচ্ছি সি একটা ভেরিয়েবল, একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, সি এর একটা ভ্যালু হতে পারে। তো এখানে আমি যেই এক্সপ্রেশন দিব, যেই ভেরিয়েবল দিব, তার যেই ভ্যালু হতে পারে প্রত্যেকটা ভ্যালু কেস আমাদের চেক করতে হবে। যেমন কেস এ, অর্থাৎ সি এর ভ্যালু যখন এ হবে। তো এখানে একটা কথা বলে নিই, তা হচ্ছে আমরা এর আগে দেখছিলাম আমি যদি এখানে শুধু এ দিই তাহলে কিন্তু হবে না, এটা একটা কিন্তু ক্যারেক্টারকে লিখলে আমার অবশ্যই পাশে এইরকম কমা দিতে হবে দুইটা। তো শুধু এ লিখলে সেটা ভেরিয়েবল এ বোঝায়, যেহেতু এখানে কোনো ভেরিয়েবল এ নাই সেহেতু এটা কম্পাইলেশন এরর দেখাবে। তো আমরা এইভাবে একটা ক্যারেক্টার এ কে রিপ্রেজেন্ট করতে পারি সিতে। তো আমি এখানে লিখলাম কেস এ, মানে যদি সি এর ভ্যালু এ হয় তাহলে ভাওয়েল ই, ভাওয়েল আই ও ইউ ভাওয়েল, এবং প্রত্যেকটা কেসের মধ্যে কিন্তু আমাকে ব্রেক করে দিতে হবে, কারণ ব্রেক না করলে সে আমার পরের কেসে চেক করবে। যেহেতু একটা কেস হয়ে গেলে ওই কেস আর অন্য কেসে যাওয়ার দরকার নেই, সেহেতু ওখানে আমি ব্রেক করে দিব। এবং কোনো কেস যদি ফিল আপ না হয় তাহলে ডিফল্ট কেস, এটা কিছুটা ইফ এলস এর মধ্যে এলস এর মতো, যদি ডিফল্ট কেস হয় তাহলে সেটা হবে কি কনসোনেন্ট, অর্থাৎ এগুলো কোনোটা না হলে অবশ্যই তা ভাওয়েল না এবং তা কনসোনেন্ট। তো এইভাবে আমি সুইচ ইউজ করতে পারি। তো আমি এইভাবে আসলে প্যারিটি নির্ণয় এভাবে করতে পারি সুইচ দিয়ে, অর্থাৎ এ পার্সেন্ট টু, অর্থাৎ এ মডুলো টু যদি আমি দেই তাহলে এর ভ্যালু যখন কেস ওয়ান তখন হবে ইভেন, আর কেস যখন জিরো তখন অড হবে। আর কারণ আমি দুই দ্বারা যদি মড করি তাহলে অবশ্যই জিরো আর ওয়ানের থেকে ডিফারেন্ট কিছু আসবে না। তো এটা বাসার কাজ রইল, এটা বাসায় ট্রাই করে দেখতে পারো। তো এখন আমরা আরেকটা জিনিস শিখবো, তা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। তো এইটা কি, এটা হচ্ছে একটা অপারেটরের মাধ্যমে একটা কন্ডিশন চেক করা। তো আমরা এটাকে কিভাবে করতে পারি, আমরা এটা কন্ডিশনাল অপারেটরের সাইন হচ্ছে এই দুইটাকে একসাথে কন্ডিশনাল অপারেটরের সাইন বলা হয়। তো এইটা কেবল দুইটা স্টেটমেন্টের জন্য এইটা ইউজ করা যায়, অর্থাৎ যখন আমার দুইটা কেস হতে পারে, হয় ইফ একটা কেস হতে পারে নয়তো এলস আরেকটা কেস হতে পারে। যেহেতু আমার এই প্যারিটি টেস্টটা ছিল দুইটা কেস, সেহেতু আমরা এখানে কন্ডিশনাল অপারেটর ইউজ করতে পারি। এ মোড 2 এর মান আমার হতে পারে 1, হতে পারে 0। যদি ডাবল ইকুয়ালস 1 দিই, তার মানে ডাবল ইকুয়াল যদি আমি 0 দেই তাহলে এ মোড 2 এর মান 0।
এটা ট্রু হবে। ট্রু হলে আহ, এই যে আমার এখানে যে কোলন আছে, কোলনের আগের অংশটুকু কাজ করবে। তো কোলনের আগে আমি দিব, তো আমার কোডটা লেখা শেষ। আমি এখন এটাকে রান করে দেখবো। তো শুরুতে 5 দিলাম, 5 অড, আর 2 দিলাম, 2 হচ্ছে ইভেন। তো এটা কিভাবে কাজ করে, আমাদের যে কোশ্চেন মার্কের আগে হবে কন্ডিশন, এটা এই কোশ্চেন যে অপারেটরটা আছে এটা হচ্ছে আগের কন্ডিশনটা চেক করবে। আর যদি এটা ট্রু হয় আগের কন্ডিশনটা, তাহলে এই কোলনের আগের অংশটুকু রান করবে, আর যদি ফলস হয় তাহলে পরের অংশটুকু রান করবে। তো আমি যখন দিলাম যে এ মড 2 ডাবল ইকুয়ালস টু 0, তো এই মড 2 যদি 0 হয়, অর্থাৎ এ দিয়ে যদি 2 কে ভাগ যায়, রিমাইন্ডার 0 থাকে, তাহলে এটা ট্রু। যেহেতু আমি এ মড 2 এই যে ইকুয়াল সাইন, দুইটা ইকুয়াল সাইন দিয়ে বুঝাইছি যে এটা 0 কিনা এটা ট্রাই করতে। যদি 0 হয় তাহলে এটা ট্রু হবে। ট্রু হলে এই অংশটুকু কাজ করবে, এটা ইভেন হয়ে যাবে যেহেতু আমার 2 দ্বারা ডিভিজিবল। আর যদি না হয়, এটা যদি 1 হয়ে যায়, তখন তো এটা ফলস হবে, 0 হবে না। যদি 1 হয় তাহলে ফলস হবে, তাহলে এই পরের অংশটুকু কাজ করবে, এটা হচ্ছে অড হবে। তো যখন আমাদের দুইটা চেক করা দরকার, তখন আমরা এইভাবে চেক করতে পারি সহজেই এক লাইনে। তো এটা ছিল আরেকটা ডিসিশন মেকিং এর ওয়ে। আমি একটা স্টেটমেন্টকে কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে রান করব। তো আমরা তিনটা ওয়ে শিখলাম, এই তিনটা ওয়ে আমাদের মনে রাখা দরকার। সবাই বেশিরভাগই ইফ এলসটাই ইউজ করা হয়, আমি নিজেও বেশি ইফ এলস ইউজ করি, কিন্তু এই এই অন্যগুলো কিন্তু মাঝে মাঝে প্রয়োজন পড়ে, যে এটা করলে কোডের জটিলতা কমে যায়। তো এই জন্য অন্যগুলো শিখে রাখা উচিত। আমি যেগুলো দেখাইছি এগুলো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।